এজেন্সি দুর্বলতায় 109 জন হজে যেতে পারেননি। আশকোনা হজ ক্যাম্পে সৌদি আরব যাওয়ার অপেক্ষা। 2021 সালের মধ্যেই সবার জন্য নিরাপদ পানি বললেন প্রধানমন্ত্রী। রাজধানীতে খাল খনন ও সংস্কারের উদ্যোগ। নানা আয়োজনে পালিত হচ্ছে বাঘ দিবস। রয়্যাল বেঙ্গল টাইগার রক্ষায় সচেতনতা বাড়ানোর তাগিদ। ইতিবাচক সংবাদে গণমানুষের সাড়া প্রমাণ করেছে নিউজ 24, বললেন বিশিষ্টজনরা। এবং মানুষের ভালোবাসায় সিক্ত নিউজ 24 আনন্দ উৎসবে প্রথম বর্ষপূর্তি উদযাপন। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো সংবাদ। সমন্বিত পানি ব্যবস্থাপনার লক্ষ্যে রাজধানীতে নতুন খাল খননের পাশাপাশি পুরাতন খাল সংস্কার ও জলাধার সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে 2021 সালের মধ্যেই সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা সম্ভব বলেও আশাবাদী প্রধানমন্ত্রী। সকালে পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সব কথা বলেন। বাকিটা জানাচ্ছেন তানজিম মেহেদী। বিশ্বজুড়ে বিপুল জলরাশি, কিন্তু সুপেয় পানি মোট জলসম্পদের 1/3-ও কম। কিন্তু টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন নিরাপদ পানি। আর তাই নিরাপদ পানি ব্যবস্থাপনার কর্মকৌশল ঠিক করতে শুরু হয়েছে ঢাকা পানি সম্মেলন। সম্মেলনের উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই পানির অপর নাম জীবন। প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে নিরাপদ পানি ব্যবস্থাপনায় তার সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় আর্সেনিক, লবণাক্ততা, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া আর দূষণকে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেন। এজন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান তিনি। রাজধানী ঢাকায় নতুন খাল খনন করা হচ্ছে ও পুরাতন খালের সংস্কার এবং জলাধার সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। 2021 সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ সকল বিভাগীয় শহরে নিরাপদ পানি, ভূপরিস্থ পানি থেকে নিশ্চিত করার কার্যক্রম আমরা হাতে নিয়েছি। পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনায় 100 বছর মেয়াদী ডেল্টা প্ল্যান গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে সমতল, পাহাড় ও উপকূলকে আলাদা পরিকল্পনার আওতায় রাখা হয়েছে। এসডিজির নির্ধারিত সময়সীমা 2030 সালের আগেই আমরা 100% মানুষকে নিরাপদ পানি সরবরাহ করতে চাই। আমাদের ভিশন 2021 বাস্তবায়নের মাধ্যমে আমরা সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পারব এর পূর্বেই ইনশাআল্লাহ। এবার পানি সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের 23টি দেশের প্রতিনিধিরা। ঢাকা পানি সম্মেলন 2017 শুভ উদ্বোধন ঘোষণা করছি। তানজিম মেহেদী, নিউজ 24, ঢাকা। 3টি এজেন্সির দায়িত্বহীনতার কারণে নির্ধারিত সময়ে হজে যেতে পারেননি 105 জন হজযাত্রী। শুক্রবার বিকেল 5:15 সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে জেদ্দা যাওয়ার কথা থাকলেও এজেন্সিগুলো নির্ধারিত সময়ে ওইসব হজ যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। হজে যেতে না পারা এসব যাত্রীদের শনিবার সকালেও হজ ক্যাম্পে অপেক্ষা করতে দেখা গেছে। হজ যাত্রা অনিশ্চয়তার মুখে পড়ায় হতাশ হয়ে পড়েছেন তারা। তবে শনিবারের মধ্যে এসব যাত্রীদের সৌদি পাঠানোর জন্য এজেন্সিগুলোর প্রতি নির্দেশ দিয়েছে হজ ক্যাম্পের পরিচালক। যদিও নিজেদের দোষ স্বীকার করে যাত্রীদের পরবর্তী ফ্লাইটে পাঠানো হবে বলে জানায় এজেন্সিগুলো। জাজিরাতুল আরব নামের হজ এজেন্সির 42 জন, সিটি এয়ার ট্রাভেল এজেন্সির 40 জন এবং কেআই ট্রাভেলস এজেন্সির 27 জন সহ 3টি এজেন্সির দায়িত্বে হজে যাওয়ার কথা এসব যাত্রীদের। আমরা এজেন্সির সাথে যোগাযোগ করে জানা গেল যে সময় মতো তারা এয়ারপোর্টে পৌঁছতে না পারার কারণে তারা ইমিগ্রেশন ক্রস করতে পারে না, যার জন্য তারা যেতে পারেন নাই। তাৎক্ষণিকভাবে আমরা সেই এজেন্সির সাথে যোগাযোগ করেছি এবং তাদেরকে বলেছি যে আমাদের হজযাত্রীদেরকে আজকে মধ্যে অবশ্যই সৌদি আরব প্রেরণ করতে হবে। আন্তর্জাতিক বাঘ দিবস আজ।
নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে বাগেরহাট সদরের শহীদ মিনার চত্বর থেকে আয়োজন করা হয় একটি বর্ণাঢ্য র্যালির। এতে সরকারের কয়েকজন মন্ত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় রয়্যাল বেঙ্গল টাইগার রক্ষায় সচেতনতা বাড়ানোর উপর জোর দেন র্যালিতে অংশগ্রহণকারীরা। সুন্দরবনের বাঘের সঠিক সংখ্যা জানতে বাঘ শুমারির উপর জোর দেন বিশিষ্টজনেরা। এবার নিউজ 24 এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের খবর। শুধুমাত্র নেতিবাচক নয়, ইতিবাচক সংবাদের সমন্বয়েও গণমানুষের সাড়া পাওয়া যায়, প্রমাণ করেছে নিউজ 24 তথা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। নিউজ 24 এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যানের সাথে এ বিষয়ে একমত প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুভকামনা জানানোর পাশাপাশি ভবিষ্যতে নিউজ 24 বারবার নিজেকে অতিক্রম করে যাবে বলেও প্রত্যাশা তাদের। একই অনুষ্ঠানে স্যাটেলাইট টেলিভিশনের পথিকৃৎ হিসেবে এটিএন বাংলা ও নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে বিশেষ সম্মাননা দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। রামিম হাসানের প্রতিবেদনে জানব বিস্তারিত। প্রতিষ্ঠাবার্ষিকীর বিকেলে সরকারের উচ্চ মহলের নেতৃবৃন্দ আসেন নিউজ 24-কে শুভেচ্ছা জানাতে। তারা সবাই একমত হন, খুব অল্প সময়ের মধ্যেই নিউজ 24 নিজস্ব সক্রিয়তা বজায় রেখে জনগণের প্রত্যাশার কাছাকাছি পৌঁছতে পেরেছে। স্বাধীনতার চেতনা এবং মূল্যবোধ বুকে ধারণ করে নিউজ 24 যাত্রা শুরু করেছিল। আমি লক্ষ্য করেছি সেই চেতনাকে বুকে ধারণ করেই এই সংগঠনের সকলেই দক্ষতার সাথে নিউজ 24-এর যে কার্যক্রম সেটা পরিচালনা করে চলেছেন। মুক্তিযুদ্ধের স্পিরিট নিয়ে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মালা নিউজ 24 নিজেদেরকেও আরও অতিক্রম করে আরও এগিয়ে যাবে। খবরও যে বহুমাত্রিক হতে পারে সেটা কিন্তু নিউজ 24 সেটা জনগণের সামনে তুলে ধরেছে। আমি আশা করব নিউজ 24 তার নতুন মাত্রা নিয়ে, নতুন বৈশিষ্ট্য নিয়ে আমাদের গণমাধ্যমের যুগে জগতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। এ প্রসঙ্গে নিউজ 24-এর চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান জানান, এই সাফল্যের পেছনে ছিল ইতিবাচক অসংখ্য সংবাদের সমাহার, যা দর্শককে কাছে টেনেছে। বসুন্ধরা গ্রুপ কিংবা ইস্ট ওয়েস্ট মিডিয়া, আমরা পজিটিভ বাংলাদেশকে সবসময় চিন্তা করি। পজিটিভ বাংলাদেশ লেখা দিয়ে আমাদের পত্রিকা আজকে নাম্বার 1। কারণ কি, মানুষ পজিটিভ নিউজ শুনতে চায়। আমার সহযোগী নাইম নিজাম, সূচি এবং যারাই এই নিউজ 24 ইস্ট ওয়েস্ট মিডিয়া আমার সহযোগী হিসাবে কাজ করছেন, তাদের সবার প্রতি আমার দোয়া রইল উত্তরোত্তর সবার জন্য সমৃদ্ধি হয়, সবার জন্য উন্নতি হয় এবং আমাদের এই মিডিয়াটা যেন গণমানুষের মিডিয়া সব আজীবন বেঁচে থাকতে পারে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশনের পথিকৃৎ এটিএন বাংলা ও নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে। দেওয়া হয় বিশেষ সম্মাননা। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আমরা চালাই, প্রত্যেকের উচিত দেশের যাতে উন্নতি হয়, দেশের ভালো হয়। সমালোচনা অবশ্যই আমরা করব, কিন্তু সেই সমালোচনাটা হতে হবে গঠনমূলক সমালোচনা। যে কোনো সরকার বা বিরোধী দল যারাই হোক, সবাই মিলে কিন্তু দেশের কাজ করে, কিন্তু দেখা যায় যে ভালো ভালো কাজগুলি তুলে না ধরে আমরা খারাপ দিকটাই তুলে ধরি। এটা আমাদের যারা আমরা নিউজ চ্যানেল চালাই তাদের কোনোদিনই উচিত না। তিনি আশা করেন নিউজ 24-এর এই সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যাই হোক, আজকে এই নিউজ রামিম হাসান, নিউজ 24, ঢাকা। উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে নিউজ 24 এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছে নিউজ 24-কে। আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনগণের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলটি। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বিভিন্ন প্রশাসনিক ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদেরকে সঙ্গে নিয়ে কেক কেটে দিনব্যাপী উৎসবের সূচনা করেন। বিস্তারিত জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। 365 দিন, একটি বছর, নিরপেক্ষ নয়, জনগণের পক্ষে থাকার এক বছর উদযাপনের এই মাহেন্দ্রক্ষণ। উৎসবের মুহূর্তগুলো আরও বেশি রঙিন হয় লাল নীল রঙের ফুলের ভালোবাসায়। নিউজ 24-এর পক্ষ হয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সেই শুভেচ্ছা গ্রহণ করেন।
সত্য খবর। ভিন্ন মত ও পথের রাজনীতিবিদরা একই মঞ্চে দাঁড়িয়ে ফুলের শুভকামনা জানায় নিউজ 24 পরিবারকে। নিউজ 24 ভালো করছে, আরও ভালো করুক এই আমার প্রত্যাশা। নিউজ 24 বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। নিউজ 24 বাংলাদেশের এই মুহূর্তের জনপ্রিয় চ্যানেলের মধ্যে অন্যতম একটি চ্যানেল। সামনে জনগণের কথা বলবে, মানুষের কথা বলবে এবং আমার বিশ্বাস খুব অল্প সময় নাম্বার 1 টিভি চ্যানেল হবে বাংলাদেশ। ফুলের শুভ প্রত্যাশার পাশাপাশি আগামী পথ চলায় এই সংবাদভিত্তিক টেলিভিশনের কাছে তাদের প্রত্যাশার কথাও জানান গুণীজনরা। আমাদের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রত্যেকটি প্রতিষ্ঠান, বসুন্ধরা গ্রুপের প্রত্যেকটি প্রতিষ্ঠান আমরা দেশ এবং মানুষের কল্যাণে কাজ করি। নিউজ 24-এর মাধ্যমে এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে আলোকিত করব। 2041 সালের মধ্যে একটা উন্নত দেশ হিসেবে আমরা গড়ে তোলার যে শেখ হাসিনার ভিশন, সেটাকে বাস্তবায়নের সার্বিক সহযোগিতা নিউজ 24-এর কাছে আমরা আশা করি। এলেন, দেখলেন, জয় করলেন, এই যে স্বতঃসিদ্ধ প্রবাদটা, এটা নিউজ 24-এর ক্ষেত্রে প্রযোজ্য। মুক্ত মন আর মুক্তিযুদ্ধের চেতনা হাত ধরাধরি করে চলে যে প্রতিষ্ঠানে, তার কাছে বিশিষ্ট জনদের প্রত্যাশাও অনেক বেশি। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যাশা একটাই থাকবে, নিউজ 24 এই বাংলাদেশের পক্ষে কথা বলবে। আমাদের যে মহান যে আমাদের বাঙালির যে ঐতিহ্য, কৃষ্টি এবং আমাদের যে লাল সবুজের স্বাধীনতা যে সব বাংলাদেশ রয়েছে, যে নিউজ 24 অলওয়েজ বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে। আশা করছি নিউজ 24 আগামীতে উত্তর আরও অনেক বেশি ভালো করবে। বর্ষপূর্তিতে নিউজ 24-এর সকল কলাকৌশলী, শিল্পী এবং এর সাথে যারা জড়িত সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা। মানুষের আস্থা, মানুষের মুখে মুখে নিউজ 24 পৌঁছে গেছে। নিউজ 24-এর কাছে গণমানুষ আর তার প্রতিনিধিদের দাবিগুলো সামনের দিনগুলোতে পর্দায় ফুটিয়ে তোলার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানের সিইও। আমরা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি। আমরা নিউজ 24 আগামীতে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে বাংলাদেশকে সামনে রেখে আমরা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ অবস্থান, অবশ্যই আমরা নিরপেক্ষ একটা অর্থে আরেকটাতে নিরপেক্ষ নই, আমরা জনগণের পক্ষে, আমরা জনগণের পক্ষে কথা বলবো, আমরা আত্মমানবতার পক্ষে কথা বলবো, আমরা আমাদের গণমাধ্যমটিকে সামনে এগিয়ে নেব। কেক কাটায় যে উৎসব শুরু হয়, সেই উৎসব ছড়িয়ে পড়ে নিউজ 24-এর প্রতিটি কোণায়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি বিরতি। নিউজ 24 সংবাদে ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। দেশের বিচার বিভাগের জন্য সরকারের বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানার জন্য আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিচার বিভাগের রাজনৈতিক হস্তক্ষেপ কমলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে। পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালতের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে দীর্ঘ 42 বছর বিচারাঙ্গনে কাজ করে অবসরে যাওয়া বিচারপতি নাজমুন আরা সুলতানাকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজীবন শ্রদ্ধা জানানো হয় তাঁকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি আইনমন্ত্রী আনিসুল হক ছাড়াও সারা দেশ থেকে আসা বিচারকগণ উপস্থিত ছিলেন। গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী রাশেদকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। এদিকে আদালতের কাছে 10 দিনের রিমান্ড চাইবেন সিটিটিসি ইউনিট। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইউনিট প্রধান মনিরুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, শুক্রবার সকালে নাটোর জেলার সিংড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিংড়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাশেদ ওরফে র্যাশ হলি আর্টিজান বেকারিতে হামলার মূল সমন্বয়ক তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিল। এই হামলায় সে অস্ত্র সরবরাহ করেছে ও হামলায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিয়েছে বলেও জানান তিনি। সাংবাদিকতায় পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।
সম্পাদকীয় জায়গায় থেকে নিরপেক্ষ নীতিমালা গ্রহণ করতে হবে বললেন বহুল প্রচারিত বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ 24 এর সিইও নঈম নিজাম। শনিবার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ আয়োজিত বাংলাদেশের মিডিয়ার বর্তমান অবস্থা শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন প্রতিষ্ঠিত এই কলাম লেখক। বলেন, সাংবাদিকদের জনমত প্রতিক্রিয়া বুঝতে হবে, চেতনায় জায়গা কোনো আপোষ হবে না। কথা বলেন সাংবাদিকদের দায়িত্ববোধের জায়গা এবং বাংলাদেশের মিডিয়ার পরিবর্তনের জায়গা নিয়েও। এ সময় আরও উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী আব্দুল মান্নান, বোর্ড ও স্ট্র্যাটেজি AKM এনামুল হক শামীম। এবার রাজধানীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা লাইভ। রাজধানীর রায়েরবাগের বাসিন্দারা বছর জুড়ে জলাবদ্ধতার ভোগান্তির সাথে বসবাস করছে, আর বৃষ্টি মৌসুমে এই দুর্ভোগ হয়ে ওঠে অসহনীয়, দেখার নেই কেউ। রায়েরবাগের বাসিন্দাদের এই দুর্ভোগের চিত্র তুলে ধরছেন সহকর্মী আহসান হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব, রায়েরবাগে যে জলাবদ্ধতার সমস্যা, এটা অনেক পুরনো সমস্যা, বৃষ্টি আরো নতুন মাত্রা যুক্ত করেছে, ভোগান্তি কতটুকু দেখছেন সেখানে? হ্যাঁ তাবাসসুম, আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীর কদম থানার আওতাধীন এই রায়েরবাগ, মোহাম্মদবাগ এবং মেরাজনগর এলাকায় যে স্থায়ী জলাবদ্ধতা, এটি শুধু বছর জুড়ে নয়, এলাকাবাসী বলছেন যে এই জলাবদ্ধতা 5 থেকে 7 বছর যাবৎ অব্যাহত আছে। আর সঙ্গে যখন ভারী বর্ষণ হয়, বিশেষ করে বর্ষাকালে, এটি আরও তীব্র আকার ধারণ করে। এই হচ্ছে আজকে যদি আমি আপনাকে দেখাই, তাহলে আজকে সকালবেলা এখানে সামান্য বৃষ্টি হয়েছে। এই সামান্য বৃষ্টিপাতের ফলে এখানে এই অবস্থা দাঁড়িয়েছে। এবং এটা যে শুধু আজকের অবস্থা না, আমি এখানে এর আগে এখানে ওই জায়গাটি এসে গতকালকে এসে দেখে গিয়েছি যে গতকালকেও এখানে একই অবস্থা ছিল। আজকে সকালে সামান্য বৃষ্টিপাতের ফলে যেটা হচ্ছে পানিটা ঘোলা হয়ে গেছে, কিন্তু কালকে যখন বৃষ্টি হয়নি তখন এখানে কালো নোংরা পানি ছিল। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এই যে সড়কটি, এটা হচ্ছে দক্ষিণ রায়েরবাগ এলাকার বাজার রোড। এই রোডটি গিয়ে সোজা 24 ফিট, তারপরে সেখান থেকে মোহাম্মদবাগ এবং এই যে মেরাজনগর এলাকায় মিলিত হয়েছে। যে এই সড়কটি পুরোটা জুড়েই একই অবস্থা, এবং এখানে রাস্তা যে সমান তা না, রাস্তার মাঝখানে বিভিন্ন গর্ত রয়েছে। এই গর্তের মধ্যে পড়ে যানবাহন মাঝে মাঝে রিকশার চাকা ভাঙছে, যখন সিএনজি যাচ্ছে, অটোরিক্সা যাচ্ছে, তখন তারা গর্তে পড়ে যাত্রীদের কাপড় চোপড় নোংরা হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে। এবং এই অবস্থাটা চলছে সঙ্গে সঙ্গে যে যখন নাকি বৃষ্টি হয় তখন হয়তো বা দুর্গন্ধটা কমে, কিন্তু যখন বৃষ্টি হয় না তখন এখানকার পানি কালো হয়ে যায় এবং মারাত্মক দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধকে সাথে নিয়ে, এই জলাবদ্ধতার সাথে নিয়ে এই এলাকার মানুষ এখানে বসবাস করছেন। এবং তার এলাকাবাসী এখনও জানেন না যে আসলে এই এলাকাটি ঠিক কার অধীনে। তারা বলছেন যে গত বছর শেষ দিকে অথবা এই বছরের প্রথম দিকে সিটি কর্পোরেশন এই জায়গাটি তাদের অধীনে নিয়ে যাওয়ার পরও তারা এইখানকার আসলে যে এখানে কেউ বলছেন যে আগের ইউপি চেয়ারম্যান, কিন্তু ইউপি চেয়ারম্যান বলছেন যে এই এলাকার যে ইউপি চেয়ারম্যান সেটা এখনও কার্যকর নেই, কারণ এটি নিয়ে গেছে সিটি কর্পোরেশন। কিন্তু সিটি কর্পোরেশনের নিয়ে যাওয়ার পরও সেখানে কোনো কমিশনার বা ওয়ার্ড কাউন্সিলর এখনও নির্বাচিত হননি, যার ফলে এই এলাকার যে দায়িত্বশীল কে, অর্থাৎ এই এলাকার মানুষের এই যে জলাবদ্ধতার দুর্দশা, এটি কে দেখবে সেটিও তারা বুঝতে পারছেন না। যার ফলে দীর্ঘদিন যাবৎ এই জলাবদ্ধতা এটা রয়ে গেছে এবং তারা এখনও ঠিক আশ্বস্ত হতে পারছে না যে কবে নাগাদ তাদের এই জলাবদ্ধতা থেকে তারা মুক্তি পাবেন। তাবাসসুম। হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রায়েরবাগের স্থায়ী জলাবদ্ধতার যে সমস্যাটি রয়েছে সেটি বর্তমানে আরো প্রকট আকার ধারণ করেছে। ব্যাপারে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান হাবিব। ডক্টর মোহাম্মদ ইউনূস সক্রিয় হলে 111-2 ফর্মুলা নিয়ে ষড়যন্ত্র করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। শনিবার দুপুরে রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এর আগে জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খালেদা জিয়া যদি লন্ডনে বসে আইএসের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করে ষড়যন্ত্র করেন, তাহলে তা প্রতিহত করা হবে।
এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বিশ্ব অর্থনৈতিক মন্দা ও বিভিন্ন দেশের শ্রমবাজারের চলমান অসন্তোষের কারণে কমেছে রেমিটেন্স, যা একদিকে দেশের অর্থনীতিকে রেখেছে শঙ্কার মধ্যে, অন্যদিকে প্রবাসী আয়ের উপর নির্ভরশীল ভোক্তাদের জীবনযাপনেও প্রভাব ফেলছে। এছাড়াও হুন্ডি সহ নানা অবৈধ মাধ্যমে টাকা লেনদেনের কারণে তা কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স প্রবাহের বাইরেই থেকে যাচ্ছে। তাই রেমিটেন্স বাড়াতে দক্ষ শ্রমিক তৈরি সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া কনা। দেশের অর্থনীতিতে বড় শক্তি রেমিটেন্সের গতি দিনে দিনে শ্লথ হচ্ছে। প্রবাসীদের হাত ধরে 2015-16 অর্থ বছরে রেমিটেন্স এসেছিল $1493 কোটি, অথচ গেল অর্থ বছর শেষে প্রবাসী আয় কমেছে 14.5%। এই সময় প্রবাসীরা পাঠিয়েছেন $1276 কোটি। বিদেশে এখন কাজ করছেন বহু নারী শ্রমিক, তবে বেশিরভাগ নারী বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন শুধুই গৃহকর্মী হিসেবে। উপরন্তু তারা ইউরোপ, আমেরিকা নয়, যাচ্ছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যেখানে তারা মজুরি পাচ্ছেন খুবই কম, যার নেতিবাচক প্রভাব ফেলছে রেমিটেন্সে। আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে তেলের চাহিদা কমে যাওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উন্নয়নমূলক কর্মকাণ্ড কিছুটা হলেও শ্লথ হয়ে যাচ্ছে। ফলে আমাদের দেশ থেকে যে সমস্ত শ্রমিক আগে যেতেন, তারা যেভাবে আগে কাজ পেতেন এবং কাজের সঙ্গে বোনাস বা ওভারটাইমের যে অ্যাডিশনাল যে সুবিধাগুলো তারা পেতেন, সেটি সাম্প্রতিক সময় অনেক কম পাচ্ছেন বলে শোনা যায়। যারা এখন বাইরে যাচ্ছেন বা কাজ করছেন, তারা কিন্তু তুলনামূলক কম আয় করছেন মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে বাজারগুলো সেখানে। আবার হুন্ডি কিংবা অন্য কোনো মাধ্যমে প্রবাসীদের টাকা দেশে আসলেও তা কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্সের হিসেবে যোগ হচ্ছে না। আমাদের দেশের শ্রমিকরা টাকা পাঠায়, দেখবেন অনেক সময় আপনার ইসের মাধ্যমে, অর্থাৎ দেখা গেছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় আমাদের দেশে। এখন এই বাংলাদেশের শ্রমিক যারা বিদেশে, তাদের যদি সরাসরি বিভিন্ন ব্যাংক যারা আছে তারা যদি সহায়তা দিত, তাহলে কিন্তু সত্যিকার অর্থে বোঝা যেত যে বাংলাদেশে টাকা কি পরিমাণ আসতেছে। বাংলাদেশের টাকা যে কম আসতেছে বাইরে থেকে, এটা বলা যাবে না। তবে রেমিটেন্স বাড়াতে দক্ষ জনশক্তি তৈরি, বিভিন্ন দেশে মজুরি নিয়ে দর কষাকষি করার দক্ষতা অর্জন সহ সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। নাজিয়া কনা, নিউজ 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতি। নিউজ 24 সংবাদে ফিরছি খুব শীঘ্রই। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সব জল্পনা কল্পনা উড়িয়ে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফের নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ PMLN। 2013 সালের জুন থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শাহবাজ। 1988 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ সদস্য হওয়ার মধ্য দিয়ে শাহবাজ শরীফের রাজনৈতিক জীবন শুরু হয়। একই বছর প্রথম জাতীয় পরিষদের সদস্য ছিলেন তিনি। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।